আছেন তাকে দেবাশিস দা হিসেবে কতজন চেনেন জানি না, বর্জ্যকবি হিসেবে কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ পরিচিত। আমরা আজকে দেবাশিস দার সাথে আড্ডা মারবো, কিন্তু এই আড্ডার টপিকটা আজকে একটু অন্যরকম। এই মানুষটি একসাথে রবীন্দ্রনাথ নিয়ে রিসার্চ, ফেলুদা নিয়ে রিসার্চ, রিসেন্ট সামনে আছে, প্রকাশিত হবে, কবিতা লেখা অবভিয়াসলি, তার সাথে শো করা, অভিনয় করা, ইন্টারভিউ নেওয়া, এই এতগুলো জায়গায় নিজেকে ছড়িয়ে রেখেছে। আমাদের কাছে এটা একটা বিস্ময়। আমরা তো খুব বেশি মাল্টিটাস্কিং এ অভ্যস্ত নই। তো আমরা আজকে দেবাশিস দার কাছ থেকে এটাই জানার চেষ্টা করব, উনি এই সবগুলো জিনিস ম্যানেজ করেন কি করে। দেবাশিস দা, প্রথম প্রশ্ন, সিরিয়াস বিষয়, রবীন্দ্রনাথ নিয়ে রিসার্চ, এটা শুরু হলো কিভাবে? মানে কেন হঠাৎ রবীন্দ্রনাথ নিয়ে এত জন্তু এত কিছু করে ফেলেছেন? হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ, আমার পড়াশোনাটা ইংলিশ মিডিয়ামে পুরোটাই। রবীন্দ্রনাথের আমার জীবনে আসার তেমন কথা ছিল না। তা আমার হঠাৎ একবার অফিসে ট্রান্সফার হয়ে গেল, এবং ট্রান্সফারটা হলো এমন একটা জায়গায় যেখান থেকে বোলপুর বা শান্তিনিকেতনটা খুব কাছে। তো আমি অধিকাংশ দিনই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়ার রাস্তায় খানিকটা গিয়ে বাকিটা আর যেতাম না, চলে যেতাম শান্তিনিকেতনে, বিশ্বভারতীর ক্যাম্পাসে গিয়ে সেখানে এলোমেলো ভাবে ঘোরাঘুরি করতাম। তারপরে আবার বিকেলে ট্রেন ধরে ব্যাক করে চলে আসতাম। এইভাবে কখন জানি না, কিভাবে জানি না, রবীন্দ্রনাথ আমার জীবনে শীত কাটলেন বলা যেতে পারে। মানে আমার প্রথম যে কবিতার বইটা বেরিয়েছিল সেটার নাম শীত কেটেছে আত্মকথা। তো এই আত্মার যে কোণে শীত কাটার কাজটা করে ফেললেন রবীন্দ্রনাথ। এবার আমি ছোটবেলা থেকে আমার খুব প্রিয় একটা বিষয় হচ্ছে কুইজ বা প্রশ্নোত্তর। আমি একদম ছোটবেলা থেকে এই কুইজ প্রতিযোগিতাগুলোয় পার্টিসিপেট করি, এবং একেবারে পাড়ার কুইজ কম্পিটিশন থেকে আরম্ভ করে একেবারে সর্বোচ্চ রাষ্ট্রীয় স্তরের টেলিভিশনে যাওয়া পর্যন্ত বিভিন্ন স্তরে আমি কুইজে পার্টিসিপেট করেছি, বহু প্রতিযোগিতা জিতেছি নানা স্তরে। পরবর্তীকালে নিজে কুইজ মাস্টার হই, সেটার প্রশ্ন পরে আসছে। এখন যেহেতু কুইজ বা এই তথ্য নিয়ে ঘাটাঘাটি করার অভ্যেসটা আমার মধ্যে ছিল, আমি রবীন্দ্রনাথকে নিয়ে খুব স্বাভাবিকভাবে পড়াশোনাটা শুরু করি। কারণ এর আগে আমার ইংলিশ মিডিয়াম স্কুল বা কলেজের পড়াশোনার সিলেবাসের ভেতরে খুব সামান্যই রবীন্দ্রনাথের উপস্থিতি ছিল। কাজে আমি প্রায় বুঝতাম না বললেই হয়, জানতাম না বললেই হয়। এই রবীন্দ্রনাথ যখন শীত কাটলেন আস্তে আস্তে, আমি পড়াশোনা করতে করতে নোট নেওয়া শুরু করলাম। এই নোটগুলো নিতাম কিরকম না, ওই প্রশ্নোত্তরের আকার। করতে 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 বছর দুয়েক পেরিয়ে গেল। আমার মফস্বল পোস্টিং শেষ হলো, 2 বছরের মফস্বল পোস্টিং ছিল, আমি আবার কলকাতায় ফিরে এলাম। কিন্তু এই 2 বছরে বা তারপরে আরো কলকাতায় এসে আমি বিভিন্ন লাইব্রেরিতে পড়াশোনা শুরু করলাম। করতে করতে প্রায় 4-5 বছর কেটে গেল। আমি দেখলাম যে এই প্রশ্নোত্তরের মাধ্যমে রবীন্দ্রনাথকে জানার আমার নিজের চেষ্টাটা বোধহয় আরো কিছু মানুষের ভালো লাগলেও লাগতে পারে, বা তাদের কাছেও এটা প্রয়োজনীয় বলে মনে হতে পারে। সেরকম একটা ভাবনা থেকে আমি এই একটা বই করার কথা ভাবলাম। এবং আশ্চর্যের বিষয়, আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে আমি প্রথমেই যাদের কাছে যাই তারা হচ্ছেন বিশ্বভারতী। রবীন্দ্রনাথের নিজের সমস্ত বই যারা প্রকাশ করেন, রবীন্দ্রনাথের নিজের স্থাপনা করা যে প্রকাশনা বিশ্বভারতী গ্রন্থন বিভাগ, তারা আমার প্রজেক্টে অ্যাপ্রুভ করে, এবং রবীন্দ্রনাথের সার্ধ শতবর্ষে 2011 সালে এই রবীন্দ্র অন্বেষণ বইটা প্রকাশিত হবে, এরকম একটা স্থির হয়। পরবর্তীকালে
কিছু জটিলতার কারণে অবশ্য অন্য প্রকাশক সেটা ছাপেন, কিন্তু এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে বিশ্বভারতী থেকে এই বইয়ের পাণ্ডুলিপিটা পাঠানো হয় শ্রী শঙ্খ ঘোষের কাছে। বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং শঙ্খবাবু আশ্চর্যের বিষয়, আমি একেবারেই আমার কোনোরকম সাহিত্যিক সুলভ বা শিল্প সংস্কৃতি বা মানুষদের যেরকম একটা বাঙালি একটা চেহারা হয় তার সঙ্গে আমার কোনো মিল নেই। আমি যেতাম শঙ্খবাবুর কাছে, অত্যন্ত গুরুত্ব দিয়ে ভীষণ সম্মানের সঙ্গে আমার সঙ্গে বসে দীর্ঘদিন কথা বলেছেন। আমার পাণ্ডুলিপি দুবার পুরোটা কারেকশনস করে দিয়েছেন, সেগুলো আমার কাছে আছে, আজও শঙ্খবাবু আর নেই, কিন্তু তার কারেকশনস করা, সংশোধন করা যে পাণ্ডুলিপি আমার কাছে আছে, এবং বইটা পরবর্তীকালে প্রকাশ হয়। এবং উনি নিজে বলেছিলেন যে আপনি যে প্রচন্ড পরিশ্রম করেছেন সেটা পাণ্ডুলিপি দেখে বোঝা যায়, এবং এই বই একদিন মানুষের ঘরে ঘরে পৌঁছবে এটা উনি আমায় নিজে বলেছেন, এবং সেটা পরবর্তীকালে সত্যি হয়। তারপরে পরবর্তীকালে ডক্টর পবিত্র সরকারের সঙ্গে আলাপ হয়, তখন অনেকে বলেন যে ইংরেজি একটা বই লেখো, তারপরে আমি একটা ইংরেজিতে বই লিখি, সেই বইটার নাম দ্য টেগোর কুইজ। সম্পূর্ণ ভিন্ন একটা বই, রবীন্দ্রনাথ নেশার অনুবাদ নয়, সেটা ডক্টর পবিত্র সরকার এডিট করেন। ভারতবর্ষে কুইজের যিনি জনক বলা হয় যাকে, মিস্টার নীল ওব্রায়েন, মিস্টার নীল ওব্রায়েন আমার বইয়ের ভূমিকা লিখেছেন, এবং একমাত্র বোধহয় এটাই বোধহয় একমাত্র বই যেটার ভূমিকা লিখেছেন মিস্টার নীল ওব্রায়েন, ফাদার অফ ইন্ডিয়ান কুইজিং যাকে বলা হয়। তো এই গত মাসেই এই বইটার একটা হিন্দি অনুবাদ বেরোয়। এই হিন্দি অনুবাদটি করেন ক্যালিফোর্নিয়া নিবাসী আমার এক দিদি, সেটিও সারা ভারতবর্ষে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তো রবীন্দ্রনাথ কিভাবে তোমার জীবনে শীত কাটবেন সেটা তুমিও জানো না, আমি যেমন জানতাম, কিন্তু কোথাও গিয়ে একটা বাঙালির প্রাণে, বাঙালির আত্মপ্রণে রবীন্দ্রনাথ কিন্তু শীত হয় কারোর কেটেছেন, কারোর কাটছেন, কারোর কাটবেন। রবীন্দ্রনাথকে নিয়ে একটা সিরিয়াস কাজ, সেখান থেকে আমরা যেটাকে শিশু সাহিত্য বলি, ফেলুদায় এসে আবার একটা রিসার্চ ওয়ার্ক, এই চেঞ্জটা হলো কিভাবে, মানে হঠাৎ ফেলুদাই কেন? আসলে রবীন্দ্রনাথের ওপরে লেখা যে কুইজ বইগুলো, সেগুলো খুব ভালো রকম জনপ্রিয়তা পাওয়ার পর আমি আর সত্যি ভাবিনি যে আরো ফেসবুক লিখবো। আমি ধীরে ধীরে সরে আসছিলাম কবিতার জগতে, সেটা অন্য প্রসঙ্গ, পরে আসবে। ইতিমধ্যে যেটা হলো সেটা হলো মানুষের চাহিদা। আমার বন্ধু বান্ধবেরা, আমাকে যারা চেনে জানে খানিকটা, আমার একটা গবেষণামূলক অনুসন্ধিৎসামূলক একটা সত্তা আছে যেটা সবসময় নতুন কিছুকে জানতে চায়। তারা আমাকে বলতে আরম্ভ করলো যে দেবাশিসদা, সত্যজিৎ রায়ের শতবর্ষ আসছে, তো তোমার কাছ থেকে আমরা কি পাচ্ছি? তো আমি বললাম তাদের যে না, আমি আর কুইজ বই লিখবো না, আমি আর সত্যি পারছি না, তার কারণ আমি কবিতার জগতে সরে গেছি এখন। ইতিমধ্যে এই কোভিড প্যান্ডেমিকটা চলে, কোভিড প্যান্ডেমিকটা তো অবভিয়াসলি একটা অভিশাপ, কিন্তু আমরা যেমন প্রত্যেকটা কয়েনের দুটো সাইড দেখি, হেডস এন্ড টেলস, সেরকম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আমরা ছোটবেলায় এসে লিখতাম। এই প্যান্ডেমিকের এই যে সময়টা আমাকে ঘরে বন্দি করে দিল, 24 ঘন্টা সকলকেই বন্দি করে দিল। আমি বাড়িতে বন্দি হয়ে কি করব? একেবারেই খেলার ছলে কিছু না করে দিনগুলো রাতগুলো কাটিয়ে দেব? কয়েকদিন চেষ্টা করলাম, পারলাম না। আসলে সত্যি কোনো কাজের মধ্যে, কোনো ফলপ্রসূ কাজের মধ্যে থাকার ইচ্ছেটা আমার মধ্যে বরাবরই প্রবল, উৎসাহ, আগ্রহ। আমি ওই ঠিক সকালে যে সময় অফিসে যাই, চান খাওয়া দাওয়া করে, ঠিক সেই সময় চান খাওয়া দাওয়া করে রেডি হয়ে গবেষণার কাজে বসতে আরম্ভ করলাম। প্যান্ডেমিক,
কোথাও যাওয়ার নেই, সারা দিন রাত আমি শুধু পড়াশোনা শুরু করবো। আর কি নিয়ে পড়াশোনা শুরু করব, তখনই আমার ওই বন্ধু বা যারা আমার কুইজ প্রেমী মানুষজন আছে তাদের কথাটা আমার মনে পড়লো যে ওয়াই নট সত্যজিৎ রায়। কারণ বাঙালি মনীষা আমরা যদি ভাবি, তার যে যে সর্বোত্তম বিন্দুগুলো, তার মধ্যে একটাকে যদি আমি ধরি রবীন্দ্রনাথ, নিঃসন্দেহে আর একটা সত্যজিৎ রায়। কোনো সন্দেহ নেই। তাহলে রবীন্দ্রনাথ যদি আমার মধ্যে ওইভাবে শীত কেটে থাকেন, তাহলে ফেলুদা বা সত্যজিৎ রায় তো আমার মধ্যে শীত কেটেই আছেন। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে ফেলুদাকে পড়ে বা শঙ্কুকে পড়ে বা সত্যজিৎ রায়ের ছবিগুলো দেখেই তো বড় হয়ে উঠেছি। আমার প্রশ্ন এটা ছিল, মানে হোয়াই ফেলুদা, হোয়াই নট শঙ্কু? হ্যাঁ, তো আমি মূলত সত্যজিৎ রায়কে নিয়ে পড়াশোনাটা করা শুরু করি এবং সত্যজিৎ রায়ের জীবনের যে বহুমাত্রিকতা, অনেক কিছু মাল্টিটাস্কিং এর কথা তুমি প্রথমে বলছিলে, গ্রেটেস্ট মাল্টিটাস্কার অফ আওয়ার টাইমস ইজ আনডাউটেডলি সত্যজিৎ রায়। আমাদের আগের প্রজন্মে ছিলেন রবীন্দ্রনাথ। তো মাল্টিটাস্কিং তুমি যেটা আমাকে আরোপিত করলে আমি মাল্টিটাস্কিং করি, আমি মনে করি না সেটা, কিন্তু যদি তাই হয় তাহলে তার সর্বোচ্চ উদাহরণ বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথ, তার সর্বোচ্চ উদাহরণ তার মধ্যে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়কে নিয়ে পড়াশোনা শুরু করি এবং সত্যজিৎ রায়কে নিয়ে একটা বই প্রায় লেখা শেষ করে ফেলেছি এমন একটা অবস্থায় আমি ফেলুদা পড়া শুরু করলাম অ্যাজ এ পার্ট অফ সত্যজিৎ রায়। ফেলুদার বইগুলো পড়তে শুরু করলাম এবং যথারীতি আমার যে কুইজ মাস্টার সুলভ, যে অনুসন্ধিৎসু মন, সে ফেলুদার গভীরে যেতে আরম্ভ করলো। আমি ফেলুদা মাঝে মাঝে তোপসেকে বা জটায়ুকে নানা কথা বলছে, নানা তথ্য দিচ্ছে, যা থেকে আমরা বুঝতে পারি যে ফেলুদার বহু বিষয়ে প্রচুর জ্ঞান আছে। আসলে ফেলুদার নয়, সত্যজিৎ রায়। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ, যে সেই সময়টায় কিন্তু কোনো ইন্টারনেট ছিল না। কাজে পড়াশোনার মাধ্যম বলতে গেলে শুধুমাত্র বই, খবরের কাগজ, ম্যাগাজিনস, পিরিয়ডিক্যালস, জার্নালস। সত্যজিৎ রায় সেই প্রজন্মের, সেই যুগের মানুষ হয়ে কি পরিমাণ পড়াশোনা করেছেন, ছবির পরিচালনা তার সঙ্গে কাজ বাদ দিয়েও, যাতে করে উনি এত বিষয়ে এত গভীর এবং এত বিস্তৃত জ্ঞানের অধিকারী হতে পেরেছিলেন, সেটা আমাকে এনচান্টেড করে, সেটা আমার রোমাঞ্চিত করে। আমি ফেলুদা যে কথাগুলো মুখ থেকে বলছে, কখনো তৌসিকে কখনো জটায়ুকে, কোনো একটা খাবার নিয়ে, কোনো একটা জায়গা নিয়ে, কোনো একটা দেশ নিয়ে, কোনো একটা ঘটনা নিয়ে, আমি সেইগুলোকে ধরে তার গভীরে যেতে লাগলাম। যেতে 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 দেখলাম অটোমেটিক্যালি প্রশ্ন তৈরি হচ্ছে। সেই কুইজের ইন্টেলেক্ট, সেই কুইজিং ইন্টেলেক্ট, এখান থেকেই তৈরি হলো আমার নতুন বই, যে বইটার নাম ফেলুদার এটসেট্রা। এই বইটার প্রশংসা করেছেন স্বয়ং সন্দীপ রায়, ভূমিকা লিখেছেন শঙ্করলাল ভট্টাচার্য। আমাদের এই যুগে তুমি জানবে সৌমিত্রবাবু চলে গেছেন, তারপরে সব্যসাচী চক্রবর্তী ফেলুদার ভূমিকায়, সাহেব তোপসের ভূমিকায়, এরা সবাই আমার বইয়ের পাণ্ডুলিপি পড়েছে এবং তারা অবাক হয়েছে, তারা উচ্চ প্রশংসা করেছে আমার বইয়ের, যে ফেলুদার চরিত্রে বা তোপসের চরিত্রে অভিনয় করেও তারা এই বইটা পড়ে অনেক অনেক বেশি সমৃদ্ধ হয়েছে, ফেলুদার ব্যাপারে অনেক ভালো করে জানতে পেরেছে। মানে আমরা আরেকটা ওরকম মানে মাইলস্টোন টাইপের বই পাচ্ছি ফেলুদাকে নিয়ে। হয়তো কবিতার জগৎ, কবিতা লেখা, সেখান থেকে কবিতার শো করা, কবিতা লেখা ব্যাপারটা ভেতরের, যতটা আমি ফিল করতে পারছি, যে যেটা ভাবছি সেটা কবিতায় লিখছি, সেখান থেকে সেই কবিতাটা অন্যের কাছে নিজে পৌঁছে দেওয়া, কবিতার শো করা, কোনটা বেশি চ্যালেঞ্জিং বা কোনটা বেশি ভালো লাগে? আসলে আমি এগুলো চ্যালেঞ্জ হিসেবে নিই। আমার জীবন দর্শনটা একটু আলাদা, সেটা আলোচনা করার পরিসর অবশ্যই এটা নয়। তোমাকে বলি যে আমি কবিতা লেখা শুরু করেছি অনেক পরে,
অনেক পরে, ধরে নাও 2010-11 সাল। এবার এই কবিতাগুলো দু ধরনের লেখা হতো। আমি তখনও বলতাম, আজও বলি, আগামীকালও বলবো, সারা জীবনই বলবো যে আমি কবিতা লিখি না, কারণ আমি কবিতা লিখতে পারি না। কবিতা আসলে কেউই লিখতে পারে না। আমার মনে হয় কবিতা কবিতা লেখা হয়, কেউ লেখে না। কবিতা এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে হয়ে থাকে, কারোর মাধ্যম দিয়ে সেটা প্রকাশিত হয়, সেটাই হচ্ছে কবিতা। কবিতাকে আমি লেখার কে? কবিতা আমার মধ্যে দিয়ে নিজেকে লেখাচ্ছে। আমি কবিতা ওই লেখা শুরু করি, কিছু বড় কবিতা, কিছু খুব ছোট 4 লাইন 6 লাইনের কবিতা। এবার আমি আমার একটা কম্পিউটার সায়েন্সের একটা উচ্চশিক্ষা আছে, যদিও সেটা আমার চাকরির জীবনে লাগেনি। সেই সূত্রে আমি আমার বাড়ির তে বসে ওই কবিতাগুলোকেই একটু ছবি দিয়ে কম্পোজ করে ছবিতার আকার, ছবি আর কবিতা এই দুটো মিলিয়ে ছবিতা। এই ছবিতা গুলোর কে প্রকাশ করবে? আমাকে তো কেউ চেন না কবি হিসেবে। এই জায়গাটাতে সব থেকে বড় আশীর্বাদ হিসেবে এলো সোশ্যাল মিডিয়া। তখন সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাকাউন্ট সবে খুলেছি, বা খোলার পরেই আমি আস্তে আস্তে ওই আমার লেখা ছোট ছোট কবিতাগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করি। ঘটনাচক্রে আবার আমি আশ্চর্য হয়ে, অবাক হয়ে দেখি যে বহু মানুষ, বহু বাঙালির, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি, বিভিন্ন বয়সের, বিভিন্ন সামাজিক অবস্থানের বাঙালিদের কাছে এই কবিতাগুলো ভীষণভাবে পৌঁছতে আরম্ভ করে। এবং কোথাও গিয়ে আমার একটা মনে হয় আমার লেখাগুলো বোধহয় উতরোচ্ছে। তো এ তো গেল ছোট ছোট লেখাগুলোর কথা। বড় বড় কবিতাগুলো আছে, কিছু কিছু বড় কবিতা, সেগুলো পড়েই থাকলো, কারণ সেগুলো পোস্ট করার মতো পরিসর আমার মনে হয়নি সোশ্যাল মিডিয়াটাকে সেই বড় লেখা নেওয়ার মতো উপযুক্ত জায়গা বা প্রকাশ করার মতো উপযুক্ত জায়গা সোশ্যাল মিডিয়া নয় বলে আমার মনে হচ্ছে। ইতিমধ্যে আমি ইউরোপে যাই, আমি এর আগেও গেছি, সেবারে গিয়ে প্যারিসে আমার এক বন্ধু, আমি কিছু ক্যাফেতে যাই। সেই ক্যাফেতে গিয়ে আমি দেখি যে প্রায় প্রত্যেকটা ক্যাফেতেই শতাব্দী প্রাচীন সমস্ত পুরনো পুরনো ক্যাফে, সেখানে বিশ্বের দিকপাল মানুষরা, যাদের এক ডাকে চিনি, এরকম মানুষরা আসতেন এক সময়। তারা এসে বসে ক্যাফেতে লেখালেখির কাজ করতেন, আলোচনায় অংশগ্রহণ করতেন। এবং আমি দেখি যে এই প্রত্যেকটা প্রায় ক্যাফেতে একটা কর্নারে একটা পারফর্মিং কর্নার গোছের আছে, যেখানে একটা 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 উঁচু পাটাতন মতো করা আছে, ডায়াস মতো করা আছে, আর সেখানে গিটার রাখা আছে, সেখানে মাইক্রোফোন রাখা আছে। তুমি আমি আমরা যে কেউ ইচ্ছে হলে ওখানে গিয়ে একটা গান বা একটা কবিতা বা একটা নাচ করতে পারি। আবার কখনো কখনো খুব নামী শিল্পীরাও আগে থেকে ঘোষণা করে সেই একই জায়গায় এসে পারফর্ম করে, হয় তারা গান গায়, না হলে কবিতা বলে, নয় নাচ করে, হোয়াটএভার। তো এই ব্যাপারটা দেখে আই ওয়াজ ডিপলি ইনফ্লুয়েন্সড, আমার খুব খুব প্রভাবিত হই আমি। এবং আমার মনে হয় যে এই যে পরিসরটা খুব ইন্টারেস্টিং। কবিতা এমন একটা ইন্টেন্স পার্সোনাল বিষয়, যেটাকে আমার কখনোই অডিটোরিয়ামে কেউ একজন বলছে আমার দর্শক হিসেবে শুনে কমিউনিকেট করতে ইচ্ছে করতো না, আমার ভালো লাগতো না। আমার মনে হতো যে কোথাও যেন একটা শিল্পী তার শিল্প প্রদর্শন করছে, আমি দর্শক সেটাকে পুরোপুরি নিতে পারছি না। আমি তখন ওই কলকাতায় ফিরে আসি। কলকাতায় ফিরে আসার পরে তখন আমি আমার এক ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়, আগেই পরিচয় ছিল, ও মিউজিশিয়ান। ও আর আমরা দুজনে মিলে আমরা কবিতা আর সঙ্গীত এই দুটোর মেল বন্ধনে একটা প্ল্যাটফর্ম তৈরি করি, যেটার নাম ইকুয়ালস টু 2।
তো এই ইকুয়ালস টু 2 আমরা শুধুমাত্র কলকাতার বিভিন্ন ক্যাফেতে পারফর্ম করা শুরু করি। ভাবো এইরকমটা কিন্তু আগে কেউ করেনি, কারণ আমি 4 বছর আগের কথা বলছি। শুধুমাত্র স্বরচিত বাংলা কবিতা এবং শুধুমাত্র স্বরচিত স্বসুরারোপিত স্বগীত গান বাংলা, এই নিয়ে একটা 2 ঘন্টার প্রোগ্রাম হচ্ছে কলকাতার ক্যাফেতে। সেখানে মানুষজন 100, 200, 300 টাকা দিয়ে আসছেন। গোটা ক্যাফেটা ফুল হয়ে গেছে প্রত্যেকবার, এবং বহু গুণীজন থেকে আরম্ভ করে একেবারে এমন মানুষ যাদের জীবনে সেই অর্থে কবিতার কোনো উপস্থিতি নেই, এরা খুশি হয়ে 2 ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো দেখে শুনে বাড়ি গেছে। এখানে কি হলো না, আমার যে বড় কবিতাগুলো ছিল, যে কবিতাগুলো আবৃত্তিযোগ্য, সেইগুলো একটা 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 প্ল্যাটফর্ম পেল। এগুলো কি প্রকাশিত হয়েছিল? পরবর্তীকালে আমার 2টো কি 3টে কি 4টে বই এখনো পর্যন্ত না, প্রকাশের কোনো সুযোগও হয়নি। পরবর্তীকালে প্রকাশক আসেন, পরবর্তীকালে আমার 4টে কি 4টে বোধহয় এখনো পর্যন্ত কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু এই কাব্যগ্রন্থ প্রকাশের থেকেও আমার কাছে যেটা বেশি গুরুত্বপূর্ণ লেগেছে সেটা হচ্ছে যে আমার যেহেতু একটা থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি ছোটবেলা থেকে থিয়েটার করেছি, আমার মানুষের কাছে একটা কবিতাকে ঠিক কিভাবে প্রকাশ করলে সেটা তাকে হিট করবে, তার মধ্যে একটা অভিঘাত তৈরি হবে, পুকুরে ঢিল ফেললে যেরকম রিপল তৈরি হয় সেটা তৈরি হবে, সেইটার খানিকটা দক্ষতা বোধহয় আমার মধ্যে ছিল। যদিও আমি জীবনে কখনো আবৃত্তি শিখিনি, কখনো কারোর কাছে আবৃত্তি কিন্তু আমি শিখিনি, কিন্তু যেহেতু থিয়েটারটা ছিল আমার মধ্যে, আমার ফেশিয়াল এক্সপ্রেশনস, আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে সঙ্গীত, আবহ সঙ্গীত সঙ্গে আছে, এই গোটা ব্যাপারটা নিয়ে যে ইকুয়ালস টু 2 শো হতো, বিকজ মেজর হিট। কোনোদিন এরকম হয়নি যে আমরা শো করছি যে একটা সিট ফাঁকা আছে কোনো ক্যাফেতে। এবং পরবর্তীকালে আমাদের সিডি বেরোয়, আমরা পরবর্তীকালে যেখানে যেখানে প্রবাসী বাঙালিরা ভারতবর্ষের অন্যান্য যে শহরে আছেন, সে ধানবাদ হোক, হায়দ্রাবাদ হোক, আমরা গেছি। আমাদের এমনকি বলতে আমার বড্ড ভাল লাগে যে কলকাতার একটা বিখ্যাত 5 তারা হোটেলে সেখানে গিয়ে রীতিমতো বাংলা কবিতা বলে তাদেরকে ইমপ্রেস করার কাজটাও আমরা এই কোর্স থেকে করতে পেরেছি। কাজেই কবিতাকে একটা নতুন রিপ্রেজেন্টেশন, যেটা শঙ্করলাল দা ভারী ভালো বলেছেন, আমার বলতে আপ্লুতও লাগে, গর্বও হয়। উনি বলেছিলেন যে বাংলা কবিতায় কিন্তু এটার একটা লেগেসি আছে, এবং উনি 2টো নাম বলেছিলেন, যার পরে আমার নামটা বলেছিলেন। আমার বলতে খুব খারাপ লাগছে, তবু উনি বলেছিলেন চারণ লালন, মানে চারণ কবি মুকুন্দ দাস, লালন সাঁই বা লালন ফকির যে কাজটা করেছিলেন, অর্থাৎ কবিতা, গান তো প্রথমে কবিতা, তারপরে গান। তো এই কবিতাকে গানের ফরম্যাটে নিয়ে সে সুরের সাহায্য নিয়ে মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার যে কাজটা, যে লেগেসিটা চারণ কবি বা লালন সাঁই করেছিলেন, সেই জায়গাটাকে ওনার কথায় আমি খানিকটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখানে আমি একটা প্রশ্ন করব, লালন যেহেতু প্রসঙ্গে এলেন, লালনের গান আমরা যখন শুনি, বা আমি ধরে নিচ্ছি প্রথমে কবিতাগুলো তারপরে গান, তার একটা ইনার মিনিং আছে, লালন একরকম ভেবে লিখেছেন। সেটা যখন আমাদের মতো মানুষের কাছে আসে, আমরা সেই ইনার মিনিংটা ধরতে পারি না, মোস্ট অফ দ্য কেসেস আমরা ধরতে পারি না। তো কখনো কি এটা মনে হয় যে আমি যেটা বলতে চাইছি ঠিক সেটা রিচ করছে না? আমার কবিতা যদি তুমি কখনো পড়ো, তাহলে তুমি যেটা প্রথমেই বুঝতে পারবে যে এই কবিতার একটা শব্দ, একটা ভাব তোমার কোট আনকোট মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমি কেন বলি যে আমি কবিতা লিখি না, আমি কবিতা লিখতে পারি না, আমার মধ্যে দিয়ে কে যেন লেখায়। আমি সত্যি বলছি তোমাকে, আমার কবিতা যখন আমি নিজে পড়ি, আমি কিন্তু খুব সহজে বুঝতে পারি সেখানে কোনো, হ্যাঁ
একটা গভীর ভাবের জায়গা হয়তো আছে, কিন্তু এমনটা নয় যে এই কবিতার ওপরের যে স্তরটা সেটা কেউ ছুঁতে সেই পারছে না। স্তরটা কেউ ছুঁতে পারছে না। পেরেছে। এর পরের যে স্তরটা, গভীরতার এর পরের যে স্তরটা, সেটা ছোঁয়ার লক্ষ্য শোতে আমার নয়। অবভিয়াসলি। কারণ সেটার জন্য পাঠকের একটা নিরিবিলি একান্ত সময় লাগে, সেই সময়টা শোতে কোনো একটা ক্যাফেতে বসে দেয়া বা পাওয়া সম্ভব না। কবিতার কথা হলো, কবিতার শো এর কথা হলো, একটা 4 লাইনের কবিতা আমাদের দর্শকদের জন্য হোক। আসলে আমার নিজের কবিতা লেখার পরে আমি সেটা ভুলে যাই, সেজন্য আমি নোট রাখি এবং যখন শোতে বলি তখন লেখা থেকেই বলি। দূরেই থাকা ভালো, বুঝলেন? দূরে থাকাই ভালো, কাছে গেলেই স্পষ্ট হবে ভালো ভেতর কার, বুঝলেন? দূরেই থাকা ভালো। অসাধারণ। তো এবার আমরা একদম আড্ডার শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের যারা দর্শক, আসানসোল বার্তার যারা আছেন এখানে, তাদের সবার জন্য আপনি কোনো মেসেজ দিতে চান? আসানসোল বার্তা বার্তাবহ হোক।